যে ড্যান্সিং মিসাইলটা আসলে কি। কয়েকটা বিষয় আমরা জানছিলাম যে শব্দের চাইতে প্রায় 13 গুণ গতিসম্পন্ন হতে পারে এবং আয়রন ডোম আসলে এর কাছে পাত্তাই পাবে না। মানে আপনি একটু ধারণা দেবেন আমাদেরকে? জি, ল্যাটিন ভাষায় আপনার সনিক মানে শব্দ, শব্দের গতির 12 থেকে 13 গুণ বেশি গতিতে আপনার এই ড্যান্সিং মিসাইল যায়। এবং একটু আগে আমি বলছিলাম যে আয়রন ডোম মানে ডিফেন্সিভ। এই অ্যাটাকিং মিসাইল যখন যায় এটাকে ডিফেন্সিভ সিস্টেমে যদি আপনার এই নিষ্ক্রিয় করতে হয়, তাহলে আমি যদি খরচের খাতায় যাই তাহলে একটা অ্যাটাকিং এর জন্য যদি $1000 যায়, আপনার ডিফেন্সে আপনার যাবে $1,00,000 $1,00,000 বা $1,000,000। তো এই ড্যান্সিং মিসাইল এই কারণে বলে যে ওর গতিপথ এটা আপনার চেঞ্জ করে, যে কারণে আয়রন ডোম তার ডিফেন্সে কার্যকরী হয় না এই ড্যান্সিং মিসাইলের এগেনস্টে। এবং বলেছি যে সুপারসনিক 12 থেকে 13 গুণ শব্দের বেশি গতিতে এই মিসাইলগুলো যায় এবং এগুলোর মধ্যে ক্লাস্টার ওয়ারহেড, মানে ওই ওয়ারহেডের মধ্য থেকে আপনার ক্লাস্টার বম বের হয়ে তারপরে ওখানে ধ্বংসলীলা চালায়। তো এগুলো আপনার মানে আন্ডার এস্টিমেট করেছিল আপনার পরাশক্তি। এখন আস্তে আস্তে ইরান তার আর্সেনাল বের করছে এবং আরো যে কত কিছু আছে এটা হয়তো পরে দেখবে। এখন কিন্তু অলরেডি ওরা ভাবতে শুরু করেছে। একটু আগে আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে 12th গ্রেড পর্যন্ত পড়েছে, তারপরে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে উনি কিন্তু ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছেন। একইভাবে নেতানিয়াহু ইসরায়েল আর্মির ডাইরেক্ট অফিসার এবং উনি একজন আর্কিটেক্ট। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে উনি বিআর আর্কিটেক্ট, এরপরে মাস্টার্স করেছেন মার্কেটিং এ হার্ভার্ড ইউনিভার্সিটি। সবাই শিক্ষিত, কিন্তু প্রশ্নটা হলো নীতির ক্ষেত্রে আমরা ইরানিয়ানদেরকে বলবো যে তারা লিগ্যাল সাইডে, বিকজ আপনি জানেন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস রুজভেল্টের ওয়াইফ এলিনিয়র রুজভেল্ট 1948 10 ডিসেম্বর সাইন করেছিল। হ্যাঁ, মানে আমরা একেবারে শেষের দিকে আছি। তো মানে ইরান যে লিগালি রাইট এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ যুদ্ধটা চাপিয়ে দেওয়া হয়েছে এবং এই যুদ্ধ নিয়ে খোদ যারা যুদ্ধ করছে তাদের প্রশাসনিক বিতর্ক রয়েছে। আমি আসলে কিছু জানতে চাই সন্ধ্যা ফরিদ। ঠিক আছে, আমি খালি একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে। মানে ইরানের যে সমস্ত আর্সেনালগুলো আছে, গোপন অস্ত্র আছে, সেই একটা অস্ত্র তারা এখন দিচ্ছে যেটাকে ড্যান্সিং মিসাইল বলা হচ্ছে। এই তথ্য তো নিশ্চয়ই ইসরায়েলের কাছেও আছে। তারা তো নিশ্চয়ই এটা একটা সলিউশন রেডি করেছে, যেহেতু প্রযুক্তিধর দেশগুলো তালিকায় সবার উপরে তো তারাও আছে। আমরা আসলে অনেক সময় আপনার মিডিয়ার কারণে আমরা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন হয় এবং আমরা অনেক সময় ইসরায়েল বা অন্যান্য দেশগুলোকে একটু ওভার এস্টিমেট করি। সকলেরই লিমিটেশন আছে। ইসরায়েল আপনার জিওগ্রাফিক্যালি জানেন যে এত ছোট্ট একটা দেশ, আমেরিকা তার কন্টিনেন্ট থেকে বাইরে এসে যুদ্ধ করছে, বাট যখন আপনার ল্যান্ডে যদি যুদ্ধ ছড়িয়ে যায় এবং ইরানের এত প্রক্সি আছে, এত ফ্রেন্ড আছে, আপনি দেখছেন কত ফ্রন্টে ইসরায়েলকে যুদ্ধ করতে হচ্ছে। লেবানন ফ্রন্টে, তারপরে এদিক দিয়ে হুতি, তারপরে আপনার উপসাগরগুলো, মানে ঠিক আছে, কিন্তু মুশকিল হচ্ছে কি, মানে ইরানের যেরকম অনেক বন্ধুরা আছে যারা আসলে রণাঙ্গনে সাহায্য করছে, ইসরায়েলের পক্ষ থেকে অনেক, যেটা আপনি একটু আগেই বললেন যে অনেক মির্জাফর আসলে ইরানের মধ্যে ঘুরঘুর করছে। তারা যে পরিমাণ তথ্য দিয়ে ইসরায়েলকে সহায়তা করছে, আপনার কি মনে হয় কিনা একের পর এক বড় বড় নেতাগুলো, শীর্ষ নেতারা মারা যাচ্ছেন ইরানে, সামনের দিনগুলো কি হবে সেটাও তো কেউ বলতে পারছে না। শক্তি তো হারাচ্ছে ইরান। এটাতে আমি বলবো যে ওদের লার্নিং কার্ভ যেটা, তারাও শিখছে এবং এটার বিরুদ্ধে যা যা প্রিকশন নেওয়ার নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা হলো যে এই যে আরব কান্ট্রিগুলো, 18টা আরব দেশ ইরানের আশেপাশে যারা আছেন, তারা কিন্তু এখন বুঝতে শুরু করেছে যে মানে বাইরের শক্তি তাদেরকে কখনো রক্ষা করতে পারবে না। তাদেরকে নেইবারিং ইরানের সাথে যদি সুসম্পর্ক ওইভাবে ওরা তৈরি না করে, তাইলে তাদের নিরাপত্তা যে হুমকির মুখে বারবার পড়বে। এবং এই যে ওদের দিন দিন শিক্ষা হচ্ছে, আমার তো মনে হয় দিন দিন ইরান একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে যাবে বলে আসলে আমরা প্রত্যাশাই করতে পারি। এর বেশি কিছু না। অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষ সর্দার ফরিদ একটা মন্তব্য নিয়ে আলাপটা শেষ করব। মানে আমাদের
যে রকম প্রেডিকশন চলছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের থেকে একেবারে বিপরীত প্রান্ত অবস্থান করছেন, আপনার কি মনে হয় সে অবস্থান এখনো এরকমই আছে নাকি কিছুটা কামরুজ্জামানের মতো করে আপনি বলবেন? এখানে কয়েকটা ঘটনা রয়েছে। একটা ঘটনা হলো, প্রথম ঘটনা মার খেয়েছে আমেরিকা, সেটা হলো তারা পরাশক্তি। তারা 1 নম্বরে, ইরান হলো সামরিক শক্তি থেকে 17 নম্বরে। তাদের যে অহংবোধ, সেই অহংবোধ প্রচন্ডভাবে আঘাত এনেছে ইরান, নিঃসন্দেহে। এবং তারা 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে সবকিছু শেষ করে দিবে এবং তারা জয়ী হয়ে যাবে, এরকম একটা প্রবণতা ছিল। কিন্তু বোঝা যাচ্ছে সেটা সম্ভব নয়। এটা হলো একটা দিক। আর এটা হলো অর্থনৈতিক দিকটা, এটা খুব কম আলোচনা হচ্ছে। আমি বলছিলাম যে প্রত্যেকেই সংকটে পড়েছে। ইরানে ইসরায়েলের 3টা বিমানবন্দরে আঘাত এনেছে এবং অচল করে দিয়েছে। তাহলে ক্ষতি হলো না? একদম। এখন হরমুজ প্রণালীর তেল বন্ধ হয়ে যাচ্ছে, রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? এই যে তার মিত্র দেশগুলো, আমেরিকার যে মিত্র আরব দেশগুলো রয়েছে, এবং তারা সবাই সংকটে পড়েছে। কাতার ভয়াবহ সংকটে পড়েছে, সংযুক্ত আরব আমিরাত আরও বেশি সংকটে পড়েছে। এবং জেনারেল কামরুজ্জামান খুব ভালো বলেছেন যে তারা ধীরে ধীরে উপলব্ধি করতে বাধ্য হচ্ছে যে নিরাপত্তাটা কোথায়। আমেরিকা তাদের নিরাপত্তা দিতে পারছে না, এবং আমেরিকার ঘাঁটি যেগুলো রয়েছে বিভিন্ন দেশে, সেগুলি নিজেরা আক্রান্ত হচ্ছে। কাজেই নিরাপত্তা দিতে হলে প্রতিবেশী সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের চলতে হবে, এটা একটা দিক। আর হলো যে ইসরায়েলের ব্যাপারে আপনি শুরুতে বলছিলেন, জেনারেল কামরুজ্জামানও বলছিলেন যে মিডিয়া আমরা এক পেশে খবর পাই। একদম। শুধু আল জাজিরা দেখলে মোটামুটি 2 পক্ষেরই চিত্রটা পাওয়া যায়, আর সবাই এক পক্ষের একটা চিত্র দেয়। কিন্তু অর্থনৈতিকভাবে ইরান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং খুবই ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে, কিন্তু বাকিদের অবস্থা কিন্তু একই অবস্থা দাঁড়িয়ে আছে। ইরানের একটা সুবিধা রয়েছে, প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় তার সে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে। তার অনেক ধরনের সবচেয়ে বড় কথা হলো ট্রাম্প বারবার চেষ্টা করছে যে যুদ্ধটা কিভাবে শেষ করা যায়, কিন্তু বিজয় অর্জন করে শেষ করার রাস্তাটা সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। আর লাস্ট কথাটা বলে রাখি, সেটা হলো আসলে যে জাতি পরাজিত হতে চায় না তাদেরকে পরাজিত করা খুব কঠিন। ইরাক এটা ঐতিহ্যবাহী দেশ, সেটা ধর্মের কথা বলুন বা না বলুন কিচ্ছু আসে যায় না। জাতি হিসাবে এরা কখনো কারো পরাধীন ছিল না, বরঞ্চ পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্য তারা পরিচালনা করেছে। এই যে যাত্রা বিমানটা 5000 বছরের একটা যাত্রা বিমান, একটা ঐতিহ্য, এটা আমেরিকারও নেই, ইসরায়েলেরও নেই। কাজেই এখানে হুট করে সবকিছু শেষ করে দেওয়া যাবে এরা সম্ভব না। আরেকটা লাইন বলে শেষ করবো, সেটা ইরানের জনগণ কিন্তু শেষ পর্যন্ত আসে এক জায়গায় দাঁড়িয়েছে, এইটাই বড় কথা, এক জায়গায় দাঁড়িয়েছে, যেটা আমেরিকার জন্য সবচেয়ে একটা দুঃখজনক ঘটনা। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি সর্দার ফরিদ আপনাকে, এবং অবশ্যই লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান। সামনে করে আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাকে পাবো, এবং হয়তো তখন ইরানের যুদ্ধ থামবে এবং আমরা হয়তো অন্যরকম বিশ্লেষণ করার সুযোগ পাবো, সেই প্রত্যাশা নিয়েই আলাপটা শেষ করছি।